নমস্কার, আমি সায়ন্তন। রেসপোর্টসের দর্শকদের স্বাগত। স্পেন জার্মান ম্যাচের বিশ্লেষণ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং ম্যাচটা একটা তুল্যমূল্য লড়াই ইতিমধ্যেই হয়েছে। আপনারা সকলেই দেখেছেন যে কী ধরনের একটা ম্যাচ হয়েছে, যথেষ্ট হাই ভোল্টেজ ম্যাচ রয়েছে এবং এই ম্যাচটা যে ভালো হবে সেটা আমি বলেছিলাম যে দুটো দলের মধ্যে একটা লড়াই থাকবে। তবে স্পেনকে একটু অ্যাডভান্টেজ জায়গায় আমি প্রিভিয়াসলি রেখেছিলাম, কারণ স্পেনের খেলা দেখে আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে স্পেন এবছর কিন্তু চ্যাম্পিয়নের মতোই শুরু করেছে এবং এই দলটার মধ্যে কিন্তু চ্যাম্পিয়ন হওয়ার সব রকম রসদই রয়েছে। এবং গতকাল যদি আমরা দেখি দুটো দলের খেলার যদি আমরা বিশ্লেষণ করতে যাই, তাহলে দেখা যাবে যে দুটো দল তুল্যমূল্য লড়াই করেছে। বল পজিশন প্রায় সেম রেখেছে। পুরো পিচটাকে যেভাবে দুটো দল কভার করেছে, সেখানে মিডফিল্ড থার্ড, ডিফেন্সিভ থার্ড, নিজেদের ডিফেন্সিভ থার্ড, প্রত্যেকটা জোনে যদি দেখা যায় যে তাহলে ইকুয়াল একটা লড়াই ছিল দুটো দলের মধ্যে। এবং মাঝমাঠে মূলত খেলাটা মাঝমাঠ থেকে চেষ্টা করা হয়েছে আক্রমণে যাওয়ার। সেখানে স্পেন এবং জার্মান দুটো দলই কিন্তু অনেকগুলো চান্স ওপেন করেছে কালকে যদি দেখা যায়। এবং স্পেশালি আমি যার কথা বলবো যে স্পেনের গোলকিপার সিমনের কথা বলবো, যে যেভাবে সে খেলেছে অনেক ক্ষেত্রেই কিন্তু সে অপ্রতিরোধ হয়ে উঠেছে। না হলে কিন্তু জার্মান অনেক ক্ষেত্রে এগিয়ে যেতে পারতো কালকের ম্যাচটায়। কিন্তু স্পেন যেটা করে দিয়ে গেছে, দেখুন আমি প্রিভিয়াসলি বলে আসছিলাম যে স্পেনের মূল শক্তি, এই দলটার মধ্যে মূল শক্তি হচ্ছে উইলিয়ামস এবং ইয়ামাল, যারা উইং থেকে অপারেট করে। এবং প্রথম গোলটার ক্ষেত্রে যদি দেখা যায় যে ইয়ামালের অ্যাসিস্ট ওলমো পেছন থেকে এসে ফিনিশ করে দিয়ে চলে গেছে। এবং জার্মানের ক্ষেত্রেও একটা বিষয় আমি বলবো যে জার্মানও কিন্তু কালকে উইং থেকে যথেষ্টই আক্রমণ করেছে। এবং যদি দেখা যায় যে মাঝমাঠ দুটো দলই বল দখলের লড়াইয়ের চেষ্টা করেছে, কম্প্যাক্ট রাখার চেষ্টা করেছে এবং মাঝমাঠ থেকে প্রচুর সাপ্লাই হয়েছে দুটো দলের ক্ষেত্রে। দেখুন, কাউকে যে ডমিনেট করে কেউ জিতেছে এটা বলা যাবে না, তুল্যমূল্য লড়াই হয়েছে। তবে কিছুটা দুর্ভাগ্য আমি বলবো যে জার্মানের, কারণ জার্মানের একটা এক্সট্রা টাইমে স্পেনের খুব সম্ভবত প্লেয়ার হাতে বল লেগেছিল, কিন্তু আমি বুঝলাম না যে রেফারি সেটা, প্লেয়াররা পেনাল্টির আবেদন করেছিল কিন্তু রেফারি সেটাকে নাকচ করে দেয়। তো যাই হোক, যেই জায়গা থেকে স্পেন আজকে ম্যাচটা বার করে নিয়ে গেছে এবং জার্মানি যেভাবে লড়াই করেছে, এবং কিন্তু আলটিমেটলি দিনের শেষে জয়টা যেহেতু স্পেনের হয়েছে, তো কোথাও গিয়ে স্পেন হয়তো একটু জার্মানির থেকে এগিয়েই থাকবে বা ম্যাচেও এগিয়েছিল। কিন্তু একটা বিষয় বলতে হয় যে আজকে যদি শট অন টার্গেট দেখা যায় জার্মানির কিন্তু বেশি, কিন্তু অন টার্গেটের ক্ষেত্রে স্পেন এগিয়ে রয়েছে এবং প্রচুর চান্স ক্রিয়েট হয়েছে। কিন্তু দুটো দলের ক্ষেত্রেই চান্স ওপেন হয়েছে এবং দুটো দলই চেষ্টা করেছে গোল করার। কিন্তু ফাইনালি আজকের ম্যাচটা জয়লাভের পিছনে স্পেন কোন জায়গাটায় জার্মানকে টেক্কা দিয়েছে সেটাই আমি বিশেষ করে বলবো। আমার একটুখানি বোর্ড অ্যানালাইসিস থাকবে এই ম্যাচটার মধ্যে, যেখানে স্পেশালি আমি চেষ্টা করেছি যে ইয়েলোটা জার্মান এবং রেডটা অ্যাজ ইউজুয়াল স্পেনকে বোঝাতে। কারণ আপনারা দেখবেন যে এই যে উইং জার্মান এবং স্পেনের দুটো দলেরই উইং, এই চ্যানেলটা কিন্তু দুটো দলের ক্ষেত্রেই আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে সাবলীল ছিল। কালকের ম্যাচটার ক্ষেত্রেও যদি দেখা যায় যে ইয়ামাল এবং উইলিয়াম, এদের ইনভার্টেড রানগুলোকে জার্মান আমার কোথাও গিয়ে মনে হয় যে একটু যদি ফোকাস করতে পারতো ইনভার্টেড রান, এবং পেছন থেকে যেভাবে মোরাতা উঠে আসে। জার্মান কিন্তু বেশ কিছু ক্ষেত্রে এই পেনিট্রেটিভ থার্ড, মানে স্পেনের যে পেনিট্রেশন জোন, এইখানটায় কিন্তু স্পেনকে অ্যালাউ করলে আমি আগেও বলেছিলাম যে মুশকিল হবে। এই জায়গাটায় কিন্তু অনেক ক্ষেত্রে দেখা গেছে যে স্পেনকে অ্যালাউ করেছে, কারণ এইখানে প্রপার ব্লকিং আর ইন্টারসেপশনের একটা অভাব কোথাও গিয়ে আমার মনে হয়েছে। যেখানে পেছন থেকে আজকে যদি একটা প্লেয়ার, আপনারা দেখবেন যে একটা প্লেয়ার যদি এই চ্যানেল থেকে এখান থেকে মাইনাস করছে, একদম প্যারালাল মাইনাস করছে, যেটা কাটব্যাকও নয়, খুব সরাসরি মাইনাস করছে, সেখানে ডিফেন্সিভ থার্ড, জার্মানির ডিফেন্সিভ থার্ড একটা প্যারালাল লাইনে থাকছে আর এইখান থেকে বল ফিনিশ করে দিয়ে চলে যাচ্ছে। আজকে যদি দেখা যায় যে ওলমো এইরকম জায়গা থেকে, বক্সের ঠিক ইনসাইড একদম এই জায়গা থেকে ফিনিশ করে যাচ্ছে যেখানে কোনো ব্লকিং নেই। তো এই জায়গাটা কিন্তু একটু ফোকাস করা উচিত ছিল। পেনিট্রেট থার্ডে যেই জায়গাটা হচ্ছে ডিফেন্সিভ থার্ড, আমি বলবো যে জার্মানের ডিফেন্সিভ থার্ড এইখানে কোথাও গিয়ে বেশ কিছু ক্ষেত্রে ডমিনেট হয়েছে। তবে স্পেনের অপোনেন্ট দিকে যদি স্পেনের ডিফেন্সিভ থার্ড থেকে, সেখানেও কিন্তু জার্মান যথেষ্ট অ্যাটাক সানিয়ে গেছে। আজকে যদি দেখা যায় যে তুলনামূলক কিন্তু অনেক অনেক বেশি শট, প্রথম দিক থেকে বেশি শট কিন্তু স্পেনের গোলকিপার অনেক ক্ষেত্রে রুখে দিয়েছে। এবং গোলটার ক্ষেত্রেও দেখা গেছে যে একদম ফাইনাল শেষ বাসি বাজার 2 মিনিট আগে, 3 মিনিট আগে গোলটা কনসিড করেছে স্পেন।
তো সেইখানে আমার মনে হচ্ছে যে মূলত খেলাটা সীমাবদ্ধ ছিল মাঝমাঠে, যেখানে 40% বল পজিশন রাখার চেষ্টা করছে দুটো দলই। 40% প্লেয়িং যদি দেখা যায় সেখানে মাঝমাঠে হয়েছে, এবং মাঝমাঠ থেকেই দুটো টিম উইংয়ে স্প্রেড করার চেষ্টা করেছে। তবে ট্রানজিশনের ক্ষেত্রে যে অ্যাটাকিং ট্রানজিশন যেখানে হয়, অর্থাৎ এই জায়গাটায় যদি ইন্টারসেপ্ট করা হয়, এইখানটায় যদি আমরা দেখি যে এই ইন্টারসেপশনের পর যেটা স্পেনের ইম্পর্টেন্ট, স্পেনের যেটা প্লাস পয়েন্ট, এই ইন্টারসেপশন হওয়ার পরে অ্যাটাকিং ট্রানজিশনটা কুইক স্প্রেড করে উইংয়ে ছড়িয়ে দিতে পারে, এবং ভীষণ গতিশীল দুজন উইঙ্গার। এবং আমি বলবো যে আগামীর তারকা কিন্তু অবশ্যই ইয়ামাল এবং যদি মনে করা হয় উইলিয়ামসকে, যেভাবে দুটো ফুটবলার এই এখনো পর্যন্ত এই ইউরোতে খেলেছে সেখানে তারিফযোগ্য। এই জায়গা থেকে ইন্টারসেপশন করার পরে স্পেন অলওয়েজ চেষ্টা করেছে যে খেলাটাকে উইংয়ে স্প্রেড করে দিতে, যেখানে এই উইং থেকেই কিন্তু অধিকাংশ আক্রমণ তুলে এনেছে। আমি বারবার বলেছিলাম যে উইংয়ে ভীষণ ফোকাস করতে হবে। স্পেনকে যদি আটকাতে হয় তাহলে স্পেনের উইং প্লে উইলিয়ামস এবং ইয়ামালকে আটকাতে হবে, না হলে কিন্তু ভুগতে হবে। লাস্ট অব্দি শেষ অব্দি কিন্তু সেই খেসারত দিয়েছে, যদিও ফাইনালি ইয়ামাল এবং উইলিয়ামসকে চেঞ্জ করা হয়েছে, তবুও স্পেনের মূল স্ট্রেংথ হচ্ছে উইং প্লে। সেই উইং প্লে দিয়ে কিন্তু স্পেন যথেষ্ট আক্রমণ করে গেছে। তবে জার্মানের কথাও আমি বলবো যে জার্মান কিন্তু এই ম্যাচটা জিততে পারতো, এই ম্যাচটা জার্মানও জিততে পারতো। সেক্ষেত্রে সিমনের কথা তো আমি বারবার বলছি যেভাবে আটকে দিয়েছে। তবে কিছুটা হলেও মুসিয়ালার উপর যে মানে আমি মুসিয়ালার উপর একটা নজর রেখেছিলাম, নিজেও বলেছিলাম যে মুসিয়ালা কিন্তু খুব ডেঞ্জার করতে পারে যে কোনো মুহূর্তে। তো মুসিয়ালার উপর ফোকাসটা কিন্তু স্পেন কালকে করেছে, এবং স্পেনের উপর যথেষ্ট রিড করেছে যে জার্মানের শক্তিশালী কারা। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে মুসিয়ালাকে কিন্তু একটু হলেও অন্য দিনের তুলনায় সেভাবে সাবলীল আমরা পাইনি মুসিয়ালাকে, কারণ মুসিয়ালার ইনভার্টেড রানগুলো এই ভিতর থেকে খুব ডেঞ্জার হয়। মুসিয়ালা যেভাবে এইখান থেকে অপারেট করবে, মুসিয়ালার অ্যাডভান্টেজ হচ্ছে মুসিয়ালা একটা জোন ধরে খেলে না, বিভিন্ন জায়গায় পেন্ডুলাম শেপে ঘোরাফেরা করে। তো সেই জায়গা থেকে মুসিয়ালাকে কিন্তু জোনাল মার্কিংয়ে যথেষ্ট ভালোভাবে মার্ক করেছে, এবং ব্লকিংয়ের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ইন্টারসেপশন, এই ইন্টারসেপশানে কোথাও গিয়ে দক্ষতা দেখিয়ে কিন্তু ম্যাচটা পার করেছে। অ্যাটাকিং ট্রানজিশন, কুইক অ্যাটাকিং ট্রানজিশনে গিয়ে স্পেন গোল তুলে নিয়েছে, এবং ফাইনালি স্পেন শেষ অবধি যে গোলটা করেছে সেটাও কিন্তু যদি আপনারা দেখেন যে ক্রসটা কিন্তু এই জায়গা থেকে ওলমো করেছিল উইং, অর্থাৎ দুটো উইং থেকেই কিন্তু স্পেনের যে গোল তোলার যেভাবে গোল তুলেছে সেটা কিন্তু দুটো উইং থেকেই অ্যাসিস্টটা হয়েছে। ফলে উইং প্লেতে নির্ভর করে কিন্তু স্পেন আজকের ম্যাচটা পার করে নিয়ে চলে গেছে। আমার কোথাও গিয়ে মনে হয়েছে, যেটা মনে হয়েছে সেটা শেয়ার করলাম। দেখবেন ওলমোর মাইনাস থেকে মেরিনো গোল করে হেডে গোল করে দিয়ে চলে গেল, এবং ডিফেন্সে অনেক ফাঁকফোকর রয়েছে জার্মানের, স্পেশালি রুডিগারের ফাইনাল থার্ডে, অর্থাৎ নিজেদের ডিফেন্সিভ থার্ডে যেভাবে এলিমিনেট হয়ে যাওয়ার প্রবণতা, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে রুডিগারকে আমরা ডেঞ্জার ফাউল করতে, যেগুলো অনেক ক্ষেত্রে স্পেনকে অ্যাডভান্টেজ দিয়েছে। তো এই জায়গা থেকে আমি মনে করি যে স্পেন এবারে চ্যাম্পিয়ন হওয়ার মতো রসদ রয়েছে স্পেনের, এবং স্পেন যদি চ্যাম্পিয়ন হয় অবাক হওয়ার থাকবেন, এবং যোগ্য দল তারা কালকে যে জার্মানকে হারিয়েছে। এবং সবথেকে বড় বিষয়, জার্মানের ঘরের মাঠে হারানো কিন্তু খুব একটা সহজ কাজ নয়, যেটা স্পেন করতে পেরেছে। ফলে এই জায়গায় কিন্তু সেমিফাইনালে অবশ্যই আর একটা তুল্যমূল্য লড়াই হবে। তো সেইখানে আমার কোথাও গিয়ে মনে হয় যে এখনও আমি বলবো যে এবারের বাজি যদি ধরা হয় তাহলে কিন্তু অবশ্যই আমার কাছে স্পেন। সকলে ভালো থাকবেন।